নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব তা কিন্তু অবশ্যই বিজেপির সভাপতি কে হতে চলেছেন এবং এই সভাপতির উপর নির্ভর করছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং অবশ্যই বিহারের একদম সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভার একদম ফলাফল। তেমনই কিন্তু একটা রাজনৈতিক মহল মনে করছে। তার কারণ এই যে সভাপতি তা কিন্তু বিজেপির সর্বভারতীয় স্তরের সভাপতি এবং তিনি কিন্তু আগামী যে 3 বছরের জন্য বিজেপির নিয়ম অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী বিজেপির 3 বছরের জন্য কিন্তু সভাপতির পদে থাকতে চলেছেন তিনি। এবং যে নাম উঠে আসছে সেটা কিন্তু মহিলা একজন মুখ, যেটা কিন্তু প্রথমবারের জন্য বিজেপির এত বছরের ইতিহাসে 1984 সালের পর থেকে কিন্তু এই প্রথমবার কোনো মহিলা মুখ হতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তেমনই কিন্তু একটা খবর, অমিত শাহের পর, জেপি নাড্ডার পর কিন্তু এবার প্রথম একজন মহিলা সর্বভারতীয় বিজেপির সভাপতি, যিনি সারা ভারতের সংগঠনটাকে দেখবেন। তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে বিজেপির সূত্র মারফত এবং একদম কিন্তু 90% মানুষ কিন্তু তেমনই কথা বলছেন যে ইনি হচ্ছেন, এই ব্যক্তি হচ্ছেন কিন্তু একদম সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই ব্যক্তি আর কেউ নন, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, তার নাম সুধা যাদব কিংবা সুধা যাদব, একদম বাংলা ভাষায় বলতে গেলে। এই সুধা যাদব কে? এই সুধা যাদব কোথা থেকে উঠে এলেন? তার নাম তো আগে তেমন শোনা যায়নি, চর্চায় কবে থেকে এলেন, কি তার ইতিহাস, সমস্তটাই বলবো। কিন্তু অবশ্যই জানাবো এই সমস্ত খবরের আগে যে মহিলা মুখকে কিন্তু আবারও প্রাধান্য দিতে চাইছে বিজেপি। ঠিক যেমনভাবে কয়েকদিন আগে আমরা দেখেছি রেখা গুপ্তা, এই রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে কিন্তু একদম আচমকাই ঠিক যেভাবে বহাল করলো বিজেপি দিল্লি শাসন করার জন্য। 27 বছর পর দিল্লিতে একদম বিজেপি শাসন ক্ষমতায় ফিরল। কিন্তু গত 27 বছর ধরে যে সমস্ত নেতা নেতৃত্বরা দিল্লি একদম বিরোধিতায় মুখর করে তুলেছেন বিজেপির পক্ষ থেকে, তাদের কাউকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হলো না, দেওয়া হলো রেখা গুপ্তাকে, মহিলা একজন মুখকে। সেই একই স্ট্র্যাটেজি কি আবারও দেখতে চলেছে সারা ভারতবর্ষ এবং সারা ভারতবর্ষের বিজেপির সর্বভারতীয় সভাপতি, এত বড় পদ একজন মহিলা। তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে, আমরা জানাবো রেখা গুপ্তার পরবর্তীতে যে সুধা যাদব আসতে চলেছেন, এই সুধা যাদবের ইতিহাসটা কি, এই সুধা যাদবের পাস্টটা কি। তিনি একদম যে আকাশ থেকে হঠাৎ করে এসে সর্বভারতীয় স্তরে সভাপতি হবেন তেমন তো হতে পারে না। অর্থাৎ সুধা যাদব কিন্তু অবশ্যই একদম নরেন্দ্র মোদীর সাথেই একদম বলা যেতে পারে পার্টি করা শুরু করেছিলেন 1999 সাল থেকে। এবং বিজেপির আভ্যন্তরীণ যে পার্টি করার ধরন সেটা কিন্তু এইরকমই, আমরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে এইরকম একই নিদর্শন দেখেছি যে বিজেপির মধ্যে সাইলেন্টলি যারা পার্টি করে এসেছে, যারা একদম মন দিয়ে বিজেপি করে এসেছে, তাদেরকে কিন্তু বিজেপি হঠাৎ করেই একদম চমকপ্রদ একটা পদ দিয়েছে। ঠিক যেমনভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষকে, ঠিক একইভাবে কিন্তু একদম সংঘের থেকে তুলে এনে কিন্তু তাকে রাজ্য সভাপতি করা হয়েছে। ঠিক যেমনভাবে সুকান্ত মজুমদার, এই 2021 সালের আগে কিন্তু সুকান্ত মজুমদারের নাম আমরা খুব একটা শুনিনি, কিন্তু তাকে কিন্তু রাজ্য সভাপতি করা হয়েছে। ঠিক তেমনভাবেই এই সুধা যাদবের ইতিহাসটা আপনাদেরকে বলি। একদম সংসদীয় বোর্ডে কিন্তু তিনি 2022 সাল থেকে রয়েছেন এবং একমাত্র সুষমা স্বরাজ ছাড়া কিন্তু এই সংসদীয় বোর্ডে সুধা যাদব তিনি একমাত্র মহিলা হিসেবে কিন্তু স্থান পেয়েছেন এই যে বিজেপির সর্বভারতীয় সংসদীয় বোর্ড রয়েছে সেখানে। এবং সেই যে সংসদীয় বোর্ডে তাকে 2022 সালে নেওয়া হয়েছিল সেটা কিন্তু নীতিন গডকরি, সেই নীতিন গডকরির পরিবর্তে কিন্তু সুধা যাদবকে নেওয়া হয়েছিল। সুতরাং বুঝতে পারছেন সাংগঠনিক দিক থেকে কিন্তু তার উপর অত্যন্ত ভরসা করে বিজেপি। ঠিক তেমনভাবেই আমরা যদি আরো অতীতে যাই, 1999 সাল থেকে কিন্তু প্রথম উত্থান সুধা যাদবের। এবং এই সুধা যাদব কিন্তু 1999 সালে হরিয়ানাতে যখন নরেন্দ্র মোদী তৎকালীন যুব নেতা, তাকে যখন একদম হরিয়ানার ভোট কিভাবে পরিচালনা করা যাবে সেই হিসেবে যখন বিজেপি তার কাঁধে দায়িত্ব দেয়, তখন কিন্তু তিনি প্রথম মহেন্দ্রগড় এই লোকসভা কেন্দ্র থেকে সুধা যাদবকে 1999 সালে টিকিট দেওয়ানোর ব্যবস্থা করেন এবং তার সুপারিশেই মূলত সুধা যাদব এই প্রথম টিকিট পান লোকসভা নির্বাচন লড়ার ক্ষেত্রে। এবং প্রথমবার ভোটে দাঁড়িয়েই কিন্তু তিনি কংগ্রেসের ইন্দ্রজিৎ সিনহা
এই ভদ্রলোককে 1,54,000-এরও বেশি ভোটে কিন্তু হারিয়ে দেন। এই খবর কিন্তু অবশ্যই তৎকালীনভাবে একদম জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় সুধা যাদবকে। যদিও পরবর্তীতে 2004 সাল 2009 সালের যে লোকসভা নির্বাচন আমরা জানি সেখানে বিজেপির ফলাফল খুব একটা ভালো হয়নি, কারণ ইউপিএ সরকার তৈরি হয়েছিল, ইউপিএ 1 এবং ইউপিএ 2, সেক্ষেত্রে সুধা যাদবকেও হারতে হয়। কিন্তু পরবর্তীতে আবারও নরেন্দ্র মোদী যেই ক্ষমতায় আসেন 2014 সালে, 2015 সাল থেকে কিন্তু সুধা যাদবের যে কেরিয়ার সেটা কিন্তু একদম রকেটের গতিতে উঠতে থাকে এবং 2015 সালে একদম বিজেপির যে ওবিসি মোর্চা আছে সর্বভারতীয় স্তরে তার ইনচার্জ কিন্তু তাকে করে দেওয়া হয় এবং তার পরবর্তীতে 2019 সাল পর্যন্ত এই পদে তিনি থাকলে 2019 থেকে 2022 পর্যন্ত জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সদস্য কিন্তু তাকে করে দেওয়া হয়। সুতরাং বুঝতেই পারছেন একদম 2022 সাল পর্যন্ত এই স্থান, 2015 থেকে 2019 সাল পর্যন্ত একদম ওবিসি যে মোর্চা তার ইনচার্জ সর্বভারতীয় স্তরে এবং 2022 সাল থেকে সংসদীয় বোর্ডের একদম অ্যাক্টিভ মেম্বার করে দেওয়া হয় সুধা যাদবকে এবং অবশ্যই এই 2022 থেকে এখনো পর্যন্ত কিন্তু তিনি সংসদীয় বোর্ডের একজন অ্যাক্টিভ মেম্বার হিসেবে কর্মরত রয়েছেন এবং তাকেই কিন্তু বিজেপি ভাবনা চিন্তা করছে যে সর্বভারতীয় সভাপতি এই জায়গায় তাকে বহাল করা হবে এবং প্রথমবার কিন্তু এই ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু বিজেপির ইতিহাসে প্রথম কোনো মহিলা মুখ এবং অবশ্যই উল্লেখযোগ্য ওবিসি মহিলা মুখকে কিন্তু সর্বভারতীয় সভাপতি হিসেবে বহাল করা হবে। এই ওবিসি কেন বললাম, কেন জোর দিলাম, এটা নিয়ে অবশ্যই পরবর্তীতে আমরা আলোচনা করব। কিন্তু এর পরবর্তীতে আপনাদের আরো জানাই যে সুধা যাদবের যদি শিক্ষাগত যোগ্যতা সেই নিয়ে বক্তব্য রাখতে হয় তাহলে কিন্তু তিনি আইআইটি রুলটি থেকে একদম কেমিস্ট্রিতে এমএসসি এবং তার পরবর্তীতে পিএইচডি পাশ করেছেন এই আইআইটি রুলটি থেকেই। সুতরাং সুধা যাদব কিন্তু একজন শিক্ষিতা মহিলা অবশ্যই এবং তিনি কিন্তু ডক্টর সুধা যাদব, আমরা যা জানতে পারছি তিনি কিন্তু আইআইটি রুলটি থেকে কেমিস্ট্রিতে এমএসসি এবং পিএইচডি করেছেন, অবশ্যই শিক্ষিত একজন মানুষ এবং তাছাড়াও কিন্তু একটি এক্সেপশনাল তার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, একটা এক্সট্রা কোয়ালিটি কিংবা বলা যেতে পারে একটা ফ্যামিলি ব্যাগেজ আছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তার যে স্বামী ছিলেন তিনি কিন্তু কার্গিল যুদ্ধের একজন শহীদ ছিলেন এবং তার নাম সুখবীর সিং যাদব। এই যে সুখবীর সিং যাদব তিনি কিন্তু কার্গিল যুদ্ধে একদম শহীদ হয়েছিলেন, তার স্ত্রী কিন্তু সুধা যাদব এবং অবশ্যই এই সুধা যাদবকে যদি অবশ্যই বিজেপি সর্বভারতীয় সভাপতি করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট তারা কিন্তু টাচ করবে, যেটা কিন্তু বারংবার বিজেপি প্রচার করার চেষ্টা করে যে তারা এই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে যে মহিলা মুখকে একদম সামনে নিয়ে আসা। আমরা দেখলাম যে রেখা গুপ্তর ক্ষেত্রে একদম মুখ্যমন্ত্রী মুখ হিসেবে মহিলা হিসেবে নিয়ে আসা হলো রেখা গুপ্তকে একদম আউট অফ দ্য ব্লু এবং ঠিক তেমনভাবে আমরা দেখেছি কিন্তু দ্রৌপদী মুর্মু, এই দ্রৌপদী মুর্মুকে কিন্তু নিয়ে আসা হয়েছে মহিলা মুখ হিসেবে। এরপর যদি সুধা যাদবকে নিয়ে আসা হয় সেটা যেমন একটা মহিলা ভোট ব্যাংককে ডাইরেক্ট এফেক্ট করতে পারবে, ডাইরেক্ট ইনফ্লুয়েন্স করতে পারবে বিজেপির দিকে, ঠিক তেমন ভাবে কিন্তু ওবিসি একজন মানুষ তাকে এত বড় পদে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ অনগ্রসর যারা মানুষ এখনো পর্যন্ত ভারতবর্ষে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু একটা জোরালো বার্তা এবং ওবিসি মানুষ কিংবা পিছিয়ে পড়া যারা শ্রেণীর হিসেবে পিছিয়ে পড়েছেন তাদেরকে যে পাশে রয়েছে বিজেপি, তাদের কথা ভুলে যায়নি বিজেপি, তেমন কিন্তু একটা বার্তা যেতে পারে। তার কারণ একদম সরাসরি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একজন এই পিছিয়ে পড়া সম্প্রদায়, তার যে সারনেম আছে সেই ওয়াইজ তার পরবর্তীতে আমরা যদি দেখি রামনাথ কোবিন্দ তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এই মোদী আমলেই, তিনিও কিন্তু এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন মানুষ। পরবর্তীতে দ্রৌপদী মুর্মু তিনি একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং পরবর্তীতে যদি এই সুধা যাদব হন তাহলে কিন্তু অবশ্যই একদম ওবিসি সম্প্রদায়কে অ্যাটাক করা কিংবা ওবিসি সম্প্রদায়ের একদম সাইকোলজিকে অ্যাটাক করা সেই জায়গাটা কিন্তু একটা বার্তা পৌঁছে দেবেই বিজেপি এবং সেটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নয়। তার কারণ আগামী বছর কিন্তু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে এবং আগামী বছর যেখানে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে ঠিক তার আগের বছর অর্থাৎ 2025 সালের নভেম্বর মাস নাগাদ কিন্তু রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন এবং বিহারের বিধানসভা নির্বাচন হলে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় তিনটে
পয়েন্ট কিন্তু কাজ করবে। সুধা যাদবকে যদি সর্বভারতীয় স্তরে নেত্রী হিসাবে বানানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মহিলা ভোট ব্যাংক, যাদব ভোট ব্যাংক অর্থাৎ যাদবদের যে একটা প্রাধান্য রয়েছে, যারা কিন্তু লালু প্রসাদ যাদবের যে দল আরজেডি তাকে কিন্তু ভোট দান করে এবং সেই ক্ষেত্রে কিন্তু যাদব ভোট ব্যাংকটাকে একটা টার্গেট করে এগোনো, সুধা যাদবকে যদি সর্বভারতীয় স্তরে একদম সর্বভারতীয় সভাপতি করে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু টার্গেট করতে পারবে এবং তার সঙ্গে অবশ্যই ওবিসি ভোট ব্যাংকে কিন্তু তারা টার্গেট করতে পারবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বার্তাটা তারা দিতে পারে যে পশ্চিমবঙ্গে যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, এতদিন ধরে যেটা প্রচার করতো শাসক দল সারা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রচারটাকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি। একদম দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঠিক হওয়ার পরেই কিন্তু বিজেপি নেতারা অলরেডি কিন্তু বলতে শুরু করে দিয়েছেন যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আর কিন্তু বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সেই ক্ষেত্রে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী করার পরবর্তীতে যদি সুধা যাদবকে সর্বভারতীয় সভাপতি হিসাবে বিজেপি একদম বহাল করে তাহলে কিন্তু অবশ্যই 2026কে কেন্দ্র করে একটা জোরদার তারা কিন্তু একটা প্রচার চালাতে পারে। মহিলাদেরকে যে প্রাধান্য দেয় বিজেপি সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা মেসেজ হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এবং অবশ্যই এই মুহূর্তে তাহলে কিন্তু 3টি বড় বড় পদে মহিলা মুখকে যে বিজেপি রাখছে এবং বেটি বাঁচাও বেটি পড়াও একদম নরেন্দ্র মোদীর যে বক্তব্য, তার যে বার্তা, সেইখান থেকে শুরু করে মহিলাদের সাথে একদম যে নরেন্দ্র মোদী রয়েছেন সেই জায়গাটার যে একটা বার্তা দেওয়া যাবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং অবশ্যই 3 দিক থেকে কিন্তু একদম বলা যেতে পারে 3টি পয়েন্ট কোথাও গিয়ে বিজেপি কিন্তু কানেক্ট করতে পারবে। একদম হিন্দু কিংবা নন মুসলিম বা সংখ্যালঘু নয় এরকম যে ভোট ব্যাংকটা, সেই রকম ভোট ব্যাংকটাকে কিন্তু একদম ক্যাপচার করার জন্য বা হিন্দু ভোট ব্যাংকটাকে ক্যাপচার করার জন্য কিন্তু সুধা যাদব, রেখা গুপ্ত এবং দ্রৌপদী মুর্মু এই যে 3টে মুখকে সামনে রেখে যদি বিজেপি প্রচার চালাতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাহলে কিন্তু মহিলা ভোট ব্যাংকে একটা বড় সড়ো থাবা তারা বসাতে পারে এবং তার সঙ্গে ওবিসি ভোট ব্যাংক কিংবা পিছিয়ে পড়া এসটি এসসি সমাজেও কিন্তু তারা একটা থাবা বসাতে পারে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই হিসেবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মুসলিম ভোট সম্পূর্ণভাবে বিজেপি কিন্তু ছেড়ে দিয়ে এগোতে চাইছে। পশ্চিমবঙ্গে 30% বা 35% মুসলিম ভোট তারা গ্রহণই করতে চাইছে না কিংবা তারা টার্গেটই করতে চাইছে না এবং সেই জায়গা থেকে বাদবাকি যেটুকু তাদের ভোট রয়েছে 70%-এর মধ্যে তারা কিন্তু 39% ভোট কাছাকাছি তারা প্রত্যেকটি নির্বাচনেই পাচ্ছে, 2021 হোক কিংবা 2024-এর নির্বাচনেই হোক না কেন এবং সেই ভোট পার্সেন্টেজ যদি 3 থেকে 4% তারা বাড়াতে পারে, যে ভোট পার্সেন্টেজটা কিন্তু মহিলা ভোট পার্সেন্টেজ থেকেই তারা মূলত টার্গেট করবে বলে ইতিমধ্যেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে একটা এবং অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি জুড়ে একটা কিন্তু ইতিমধ্যে নীতি তারা তৈরি করেছে এবং সেই নীতি অনুযায়ী কিন্তু সুধা যাদব একটা অন্যতম ফ্যাক্টর হতে পারে। তাকে সর্বভারতীয় স্তরে যদি সভাপতির মুখ করা হয় এবং অবশ্যই মোদী অমিত শাহ যা বলেন তাই করেন, মহিলাদের যে বিকাশ করার জন্য কিংবা মহিলাদেরকে নেতৃত্বের জায়গায় রাখার জন্য যে তারা পিছপা হন না, সেই বার্তাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেতে পারে। ওবিসি একটা মুখ সামনে রেখে যে বিজেপি লড়াই করতে ভয় পায় না, সেই বার্তাটা কিন্তু একটা যেতে পারে এবং তার সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের যে একদম রাজ্য সভাপতি ঠিক হবে সেটাও কিন্তু আর খুব দেরি নেই এবং সেই ক্ষেত্রেও কিন্তু একটা গুঞ্জন বিজেপির অভ্যন্তর থেকে শোনা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি পরবর্তীতে বিস্তারিত ভিডিও করব এই নিয়েও যে মহিলা মুখকে কিন্তু প্রাধান্য দিতে চাইছে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির ক্ষেত্রেও বিজেপি। আপনারা কি মনে করছেন এই মুখ যদি সামনে আসে, সুধা যাদব যদি সর্বভারতীয় স্তরে বিজেপির কেন্দ্রীয় সভাপতি হয় তাহলে কতটা লাভবান হবে বিজেপি এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2026 নির্বাচনকে কেন্দ্র করে এই ফ্যাক্টরগুলো কি কাজ করতে পারে বিজেপির ভোট বাক্সটাকে একটুখানি বাড়ানোর জন্য এবং বিজেপি ক্ষমতায় আসতে পারবে 2025-এ বিহারে এবং অবশ্যই 2026-এ পশ্চিমবঙ্গে? কি মনে করছেন আপনারা? নাকি আবারও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ম্যাজিক এবং বিহারে সেই আবারও একদম সরাসরি লালু প্রসাদ যাদব দখল করে নেবে বিহারকে?
কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং অবশ্যই সুধা যাদব সর্বভারতীয় স্তরে একদম নেতা হিসেবে নির্বাচিত হলে বিজেপি কতটা লাভবান হবে কি মনে করছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশ্যই আমরা পরবর্তীতে সেই সমস্ত কমেন্ট নিয়ে বিশ্লেষণ ভিত্তিক ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।